শুনানিতেও সুপ্রিম কোর্টে উত্তর মিলল না 26,000 চাকরি প্রাপকের ভবিষ্যৎ কি হবে তার। স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার কিংবা সিবিআই কি অযোগ্যদের চিহ্নিত করে হাজার হাজার যোগ্য চাকরি প্রাপকদের চাকরি বহাল রাখতে সাহায্য করবে? এই প্রশ্নের উত্তর সোমবার পাওয়া গেল না। এদিনের শুনানিতে পুরো প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার পক্ষে সওয়াল করলেন মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। নতুন করে পরীক্ষা দেওয়ার কোনো জায়গাই নেই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার প্রতি আমার প্রশ্ন, আজকে যদি তাকে নতুন করে মাধ্যমিক পরীক্ষা দিতে বলে তো তিনি কি দিয়ে পাস করতে পারবেন? উনি বারবার বলছেন করতে হবে না, করা যাবে না, আমরা চাই টোটাল প্যানেলটা ক্যান্সেল হয়ে যাক। এটা একমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। অন্যদিকে দুর্নীতির বিরোধিতা ও শিক্ষাক্ষেত্রের সার্বিক মানোন্নয়ন সহ একগুচ্ছ দাবিতে এসএফআই এর বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। রাজ্যের যে শিক্ষামন্ত্রী সে গোটা মার্কশিটে শূন্য পেয়েছে, শূন্য। আর আমাদেরকে আটকাচ্ছে। রাজ্যে যখন 8,000 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তখন ওনারা কি করছিলেন? এই পুলিশ কি করছিল? সেই অপদার্থ শিক্ষামন্ত্রীর হাতে আমরা শূন্য পাওয়ার মার্কশিট হাতে তুলে দেবই। ডাল মে কুছ কালা হ্যায় ইয়া সব কুছ হি কালা হ্যায়। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় সোমবারও সুপ্রিম কোর্টে মিলল না এই প্রশ্নের উত্তর। 26,000 চাকরি প্রাপকের ভবিষ্যৎ কি? অযোগ্যদের শাস্তি দিয়ে যোগ্যদের বহাল রাখা কি সম্ভব? সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে 2 ঘণ্টার শুনানিতেও নিষ্পত্তি হল না। ফলে মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের উদ্বেগ উৎকণ্ঠা আরও বাড়ল। এদিন মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, সন্দেহ থাকলে পুরো প্যানেল বাতিল করে নতুনভাবে নিয়োগ করা উচিত। তখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, নতুনভাবে নিয়োগ মানে অনেক সমস্যা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, কিছু ঝামেলা সহ্য করে শুধুমাত্র যারা পরীক্ষায় বসেছিলেন তাদের সুযোগ দিতে হবে। যারা ইল্লিগালি অ্যাপয়েন্টেড হয়েছে এবং তারা তো আইডেন্টিফাইড, তারা সিবিআই লিস্টে আইডেন্টিফাইড। এবং বিকাশ রঞ্জন স্যার যিনি ইল্লিগাল ক্যান্ডিডেটসদের কথা বারবার বলছে, 0 এমআর শিট সেখান থেকে 53 করা হয়েছে, সেই প্রুফগুলো ওনারা কোথা থেকে পেলেন? ওনারা তো পেলেন সিবিআই রিপোর্ট থেকে। তার মানে ওনারাও সিবিআই রিপোর্টটা মেনে নিচ্ছেন। আমাদের তো কোনো অ্যালিগেশনই নেই, আমাদের কেন রি-এক্সামিনেশনে দিতে হবে? আমরা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছি, যোগ্যতার নিরিখেই তো তিনি উকিল হয়েছেন। তাহলে আজ তো তার যোগ্যতার প্রশ্ন উঠছে যে তিনি কেন এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে পারছেন না। সোমবার প্রথমে সওয়াল শুরু করেন মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, নিয়োগ দুর্নীতির স্পন্সর রাজ্য সরকার, পরীক্ষায় না বসেই মিলেছে চাকরি। প্রধান বিচারপতি জানতে চান, কি আপনি বলতে চাইছেন পরীক্ষায় না বসেই চাকরি হয়েছে? তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, হ্যাঁ। এরপরই তৎকালীন রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরির প্রসঙ্গ তোলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, মন্ত্রীর মেয়ে চাকরি পেয়েছেন, তাঁকে টাকা ফেরাতে বলা হয়েছিল। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের চাকরি নিয়ে প্রশ্ন ওঠার পর তাঁর চাকরি বাতিল করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। শিক্ষিকার চাকরি ছাড়তে হয় তাঁকে। 2018 সালের 17ই আগস্ট পরেশ অধিকারী তৃণমূল কংগ্রেসে তৃণমূল ভবনে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে যোগ দিলেন। এর পরের ঘটনাটা কি? বাকি ভেতরের ঘটনা আপনি কিছু বলতে পারবেন? পরেশবাবুর কন্যা তারপরে দেখা গেল এসএসসির মেরিট লিস্টে স্থান পেলেন এবং 24শে নভেম্বর 2018, অর্থাৎ এই অভিযোগ অনুযায়ী 2021 সালে ডিসেম্বরে তিনি মামলা করেন এবং দ্বিতীয় তালিকা প্রকাশের ঠিক আগে পরেশ অধিকারী ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগ দেন। তারপরে আমরা দেখছি 24শে নভেম্বর 2018 এসএসসি সুপারিশপত্রের ভিত্তিতে মেখলিগঞ্জে নিজের বাড়ির কাছে মন্ত্রীকন্যা ইন্দিরা বিদ্যালয়ে চাকরি পেলেন। আমি বলছি ঠিক এইখানে সংশয়, এবং যে সংশয় আজকে কার্যত এই তদন্তের নির্দেশ দিয়ে বৈধতা দিলেন মাননীয় বিচারপতি। প্রভাবশালী তত্ত্ব কথাটা নিয়ে আসে, এটা বহুল প্রচারিত গত 7-8 বছর। আচ্ছা, পরেশ অধিকারী জয়েন করলেন কবে তৃণমূল কংগ্রেস? উনি তো মন্ত্রী হয়েছেন 2021 সালে। কেন আমি তো 2016 থেকে দিলাম 2018 সালের 17ই আগস্ট পরেশ অধিকারী তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে যোগ দেন। আমি জানি, আমি 2016 সাল থেকে 2021 সাল আমিও বিধানসভার সদস্য, আমি এমএলএ ছিলাম। হ্যাঁ, একদম একদম। সুতরাং আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, কিন্তু এমএলএও ছিলেন না, তৃণমূলেও ছিলেন না, ফরওয়ার্ড ব্লকে ছিলেন। তাহলে প্রভাবশালীটা হলেন কি করে?
আমি এর একটা উত্তর দিই সমিত দা, সেটা হচ্ছে তৃণমূলে যোগ দেওয়ার পরে তো তিনি চ্যাংরা বান্ধব উন্নয়ন কর্তৃপক্ষ তার চেয়ারম্যানের পদে গেলেন তৃণমূলে যোগ দেওয়ার পরই। ক্ষমতাশালী নন, তিনি আর রাস্তার টমডি খ্যারি রামশ্যাম যদু এক। শুনুন শুধু তাই কেন, 2019 সালে 2019 সালে লোকসভায় লড়লেন। 2019 সালে উনি তো লোকসভাতেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে, বিপুল ভোটে হেরে গেছে নাকি, হেরে গেছে এই পর্যন্ত নিশিত অধিকারী। ঘটনা যেটা যে তাহলে প্রভাবশালী তত্ত্ব, তিনি কি মন্ত্রী ছিলেন তখন? আজকে তিনি 2021 সালের পরে তিনি মন্ত্রী হয়েছেন। চাকরিগুলো যাদের মানে বেআইনিভাবে চাকরি দেন তাদের চাকরি খেয়ে নিতে হবে, আর 2 বছর 2.5 বছর ধরে যে টাকা নিয়েছেন সেটা উইথ ইন্টারেস্ট ফেরত দিতে হবে। আর এই চাকরিগুলো খেয়ে নিলে পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতারা বাড়ি ছাড়া হবে, কারণ 12 লাখ 14 লাখ টাকা করে চাকরি দিয়েছে। আজকে বিজেপি নেতারা যদি বড় বড় কথা বলে, ওই যে কালনার এমএলএ বিশ্বজিৎ কুন্ডু একটা বাড়িতে 11-21 জনকে চাকরি দিয়েছে, সেও ছাড় পাবে না। পাড়ায় পাড়ায় থেকে পেটানি খেতে হবে তৃণমূল কংগ্রেস, শ্রীলঙ্কার মতো অবস্থা হবে দুর্নীতিগ্রস্তদের, এটা স্পষ্ট। সবচেয়ে বড় কথা বলছি, আমাদের সম্ভবত ইন্দ্রজিৎ এইটা বলতে চাইছেন যে মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলছিলেন যে সমস্ত দফতরে সিপিএম এর ঘুঘুর ভাষা এখনো আছে, সব দুর্নীতি নাকি সেই ঘুঘুর ভাষার জন্য হচ্ছে। হ্যাঁ, সিপিএম এর লোকেরা দুর্নীতি করেছে, আর তাহলে তো এটা কোশ্চেন আসবে, তৃণমূলের নেতারা মিছিল করুক যে সিপিএম এর নেতারা এই করছে কেন, মমতা ব্যানার্জি জবাব দিক। রুদ্রপ্রসাদ ভট্টাচার্য নামে একজন চাকরি প্রার্থী ওয়েমার শিটে 23 পেয়েছিলেন, কিন্তু এসএসসি সার্ভারে 53 দেখানো হয়েছিল। এই প্রসঙ্গ সুপ্রিম কোর্টে তোলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। স্বয়ং বিচারপতি সিবিআই এর এই প্রাথমিক রিপোর্টের প্রশংসা করেছেন, যেখানে বলা হচ্ছে যে নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি সব কিছুতে নম্বরের পরিবর্তন করা হয়েছে 1, 2 কয়েকটা সাদা খাতা এই মুহূর্তে স্ক্রিনে দর্শকরা যেরকম দেখতে পাচ্ছেন, একটাতে উত্তর নেই। এমনকি যে পরীক্ষার্থী বসে কলম ছুঁয়েছে এইরকম প্রমাণ নেই। কয়েকটাতে 5টা কিংবা 6টা প্রশ্নের উত্তর দেওয়া আছে, যার ফলে কেউ 0, কেউ 1, 2 বা 3 পেয়েছেন। আর কার্যত দেখা যাচ্ছে যে সেই পরীক্ষার্থীর নম্বর যখন সার্ভার অবধি কলকাতা অবধি এসে পৌঁছচ্ছে পঙ্কজদা, তখন 50, 51, 52, 53। অর্থাৎ এই ব্যাপারে একেবারে স্পষ্ট যে সরকারি চাকরির পরীক্ষায় সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্তারা চূড়ান্ত জালিয়াতি করেছেন। সিবিআই যে তদন্ত রিপোর্ট কোর্টে জমা দিয়েছে, কোনো সূত্রটুত্র নয়, সেখানে বলছে যে ক্লাস 11 থেকে 12-এ এখনো পর্যন্ত তাদের হাতে যে নির্দিষ্ট তথ্য প্রমাণ আছে সেই অনুযায়ী 907 জন প্রার্থীর নম্বর পরিবর্তন করা হয়েছে। 9 to 10, 9-10 মধ্যে 952 জন প্রার্থীর নম্বর পরিবর্তন করা হয়েছে। গ্রুপ সির 3481 জন প্রার্থীর নম্বর পরিবর্তন করা হয়েছে এবং গ্রুপ ডির 2823 জন পরীক্ষার্থীর নাম্বার পরিবর্তন করা হয়েছে। যোগ করলে এখনো পর্যন্ত সিবিআই কোর্টে যা রিপোর্ট জমা দিয়েছে এই সংখ্যাটাই দাঁড়াচ্ছে যাদের নাম্বার পরিবর্তিত হয়েছে বলে একেবারে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে 8163 জন। এটা সিদ্ধান্ত নিয়ে জানাতে হবে, কারণ যেহেতু যদি এটা কোর্টের আন্ডারে না থাকতো তাহলে এটা রাজ্য সরকারের দায়িত্ব থাকতো যারা এরকম ভাবে দুর্নীতি করে ঢুকেছে তাদের বরখাস্ত করা। কিন্তু যেহেতু এর আগে কোর্ট কাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে সেই রায় দিয়েছে, কাকে চাকরি দিতে হবে সেই রায় দিয়েছে, অতএব রাজ্য সরকারও অপেক্ষা করে আছে কবে কোর্ট বলে দেবে যে এদের ক্ষেত্রে আমরা দেখেছি 2 রকমের ব্যাপার আছে, অতএব রাজ্য সরকারকে এটা বলা হচ্ছে যে এদের বরখাস্ত করা হোক। রাজ্য সরকার নিশ্চিতভাবে আমি বলছি পার্থদা এটা অভিমানের মতো শোনাচ্ছে যে কোর্ট আগে বলেছে। আমি বলছি রাজ্য সরকার বরঞ্চ এই ঘোষণা করা হয়েছিল যে কারুর চাকরি যাবে না, তা কেন? যারা বেআইনি ভাবে ঘুষ দিয়ে ঢুকেছে তাদের বরখাস্ত করা উচিত। তো যেটা হাইকোর্ট এর আগে বরখাস্ত যাকে করেছে পরেশ অধিকারীর মেয়ে, রাজ্য সরকার তার পাশে গিয়ে দাঁড়ায়নি। আবার যাকে বলা হয়েছে চাকরি দেওয়া হোক তাকে জয়েনিং লেটার দিতেও রাজ্য সরকার দেরি করেনি, অর্থাৎ রাজ্য সরকার আদালতকে মান্যতা দিচ্ছে। ওনারা যেটা মুখে বলেন সেটা কোনোটাই করেন না, আর যেটা করেন সেটা সিবিআই আর ইডির সামনে ছাড়া কারোর কাছে বলেন না। প্রশ্নটা হচ্ছে এই ঘুষ দেওয়া ছেলে মেয়েগুলো, আমরা এদের সমর্থন করি না, কিন্তু এটাও ঠিক কেউ কেউ চাকরির প্রয়োজনে হয়তো মায়ের গয়না বেচে বাবার পিএফ এর টাকা কিংবা
বাড়ির জমি বিক্রি করেছে। এবার সরকার ওদের নিশ্চয়ই নির্দেশ দেবে যে এই টাকাগুলোও তোমাদের ফেরত দিতে হবে। তখন এদের কাছে দেওয়ার মতন কিডনি ছাড়া আর কিছুই থাকবে না। তখন এর দায়ে এই পার্থ দ্বারা জানে যদি এদের তাড়িয়ে দেয় এরা বাড়ি ঘেরাও করবে, এরা বাড়িতে হামলা করবে। পার্থদার মতন লোকেদের হয়তো নয়, ভালো লোক হতে পারে, বাকিদের গাছে বেঁধে মারবে। এরপর বিকাশ রঞ্জন ভট্টাচার্য দুজনের উদাহরণ দেন যাদের প্যানেলের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই দুর্নীতি এমনভাবে করা হয়েছিল পরে যাতে কেউ অবৈধ নিয়োগ খুঁজে বার করতে না পারে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুযোগ দিলেও যোগ্য অযোগ্য আলাদা করা হয়নি। এমনভাবেই দুর্নীতি হয়েছে যাতে কতজন পরীক্ষার্থী অবৈধভাবে চাকরি পেয়েছেন এটা বার করা সম্ভব হয়নি। সোনা এবং গয়না বাদে মন্ত্রীর বাড়ি থেকে 50 কোটি টাকা পাওয়া গেছে। তার যুক্তির সমর্থনে বাক কমিটির তদন্তে উঠে আসা তথ্য তুলে ধরেন। এরপর বিকাশ রঞ্জন ভট্টাচার্য বেশ কিছু অবৈধ নিয়োগের কথা উল্লেখ করেন। তখন প্রধান বিচারপতি জানতে চান, এটাই কি নির্দিষ্ট সংখ্যা? তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, না, নির্দিষ্ট সংখ্যাটি বোর্ডও বলতে পারেনি। বোর্ড জানিয়েছে এটি এখনো পর্যন্ত পাওয়া সংখ্যা। যোগ্য অযোগ্যের পৃথকীকরণের সওয়াল জবাব কলকাতা হাইকোর্টে হয়নি, এটি একটি উদাহরণ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, 4 ধরনের পদের জন্য পদের সংখ্যার থেকেও বেশি নিয়োগ হয়েছে। এই বাড়তি চাকরি কারা পেয়েছে কিভাবে চিহ্নিত করা হবে? আমরা তো চেয়েছি যে সমস্ত অ্যাপয়েন্টটাই ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হলে সেখানে মেরিট ডিমেরিটে প্রশ্ন আসে না, তাহলে ফ্রেশ রিক্রুট করো। সেখানে জজের ধারণা ছিল ফ্রেশ রিক্রুট মানে আবার সবাইকে ডাকবে, সেটা ক্ল্যারিফাই করলাম সবাইকে কেন, যারা তখন অ্যাপিয়ার করেছিল তাদেরই আবার চান্স দেওয়া হোক, তারা ফ্রেশ পরীক্ষা দিয়ে আসবে। এবং তার জন্য যদি বয়সটা কোনো বাধা হয় সেটাকে কন্ডন করে দাও। সেগ্রিগেশন সম্ভব না, সমস্ত প্রসেসটা ইলিগাল হয়েছে। যখন কোনো প্রসেস ইলিগাল হয় তখন সেখান থেকে ভালো মন্দ বাঁচা যায় না। এটা আমাদের ইনস্টিটিউশনাল করাপশন। এই জন্যেই যে করাপশনটা হয়েছে মূলত সরকার এবং এসএসসির মদতে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা সম্পূর্ণভাবে ছাত্রছাত্রী কর্মপ্রার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে নিজেদের রাজনৈতিক হতাশার যে বহিঃপ্রকাশ সেইগুলো প্রকাশ করছেন। তারা চান না এটা সমস্যার সমাধান হোক, তারা চান না ছেলেমেয়েরা চাকরি পাক। এরা মামলা করে 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 তাদেরকে বাধা দিচ্ছে, আটকে রাখছে। আদালতে যেটা হচ্ছে, এই জটিলতাটা বিরোধীরা ইচ্ছাকৃতভাবে এটা তৈরি করে যাচ্ছে। আমাদের কথাটা প্রথম দিন থেকে একেবারে স্পষ্ট, কাকরকে বাদ যেতে হবে, কিন্তু কাকরকে বাদ দেবার অছিলায় কোনো চাল যাতে বাদ না যায়, দুটোকে আলাদা করতে হবে। আলাদা করতে পারে কে? আলাদা করতে পারে অবশ্যই এসএসসি এবং রাজ্য সরকার। যদি না হয় তাহলে এই সমগ্র ছেলে মেয়েদের বিপদ, তার দায় এসএসসিকেই তো নিতে হবে। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, সন্দেহ থাকলে পুরো প্যানেল বাতিল করে নতুনভাবে নিয়োগ করা উচিত। তখন প্রধান বিচারপতি বলেন, নতুনভাবে নিয়োগ মানে অনেক সমস্যা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, কিছু ঝামেলা সহ্য করে শুধুমাত্র যারা পরীক্ষায় বসেছিলেন তাদের সুযোগ দিতে হবে। প্রধান বিচারপতি বলেন, শুধু যারা পরীক্ষা দিয়েছিলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, হ্যাঁ, এবং বয়সসীমা তুলে দেওয়া দরকার। পুরো নিয়োগ প্রক্রিয়া কলুষিত হয়ে গেছে, এটা নতুন করে করা হোক। এই বলে নিজের সওয়াল শেষ করেন বিকাশ রঞ্জন। বিকাশবাবু বঞ্চিতদের হয়ে কখনোই কথা বলেন না। নতুন করে পরীক্ষার একটা প্রস্তাব মাননীয় প্রধান বিচারপতির কাছে দিয়েছেন। তো আমরা বলছি, নতুন করে পরীক্ষা নেওয়া মানে আবার দীর্ঘসূত্রিতা, এবং সেখানে যে নতুন করে দুর্নীতি হবে না এর গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। সুতরাং আমরা চাইছি প্যানেলটা রেকটিফাই হোক। এদিন বিভিন্ন পক্ষের আইনজীবীদের প্রধান বিচারপতি বলেন, কেন পুরো নিয়োগ প্রক্রিয়া কলুষিত হলো? যোগ্য অযোগ্য কি পৃথক করা সম্ভব? এক আইনজীবী বলেন, এটা 500 কোটির দুর্নীতি। প্রত্যেক প্রার্থী 7 থেকে 10 লক্ষ টাকা করে দিয়েছেন। 10ই ফেব্রুয়ারি দুপুর 2টোয় ফের এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। দুর্নীতি করেছে রাজ্য সরকার, দুর্নীতি করেছে এসএসসি, পর্ষদ এবং রাজ্য শিক্ষা দপ্তর, আমরা প্রত্যেকে জানি। কিন্তু যারা করলো এবং যারা করালো তারা কিন্তু অলরেডি চিহ্নিত। তাদেরকে বাদ দিয়ে যাদের নামে কোনো অভিযোগ নেই তাদেরকে কেন চাকরির নিশ্চয়তা দেওয়া হবে না? এসএসসি দুর্নীতি মামলায় বারবার একটাই প্রশ্ন উঠছে, যারা পরীক্ষা দিয়ে ইন্টারভিউ পাশ করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদের কেন হয়রান হতে হচ্ছে? দায় নেবে তো রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন? যে সরকারের
যে কমিশনের কারণে আজ আমরা 32টা দিন এখানে অবস্থান করছি, শারীরিক এবং মানসিক কষ্ট নিয়ে আমরা এখানে অবস্থান করছি, সেই সরকার এবং সেই কমিশনকে দায়িত্ব নিতে হবে চাল আর কাকরকে আলাদা। যোগ্য চাকরি প্রাপকদের প্রশ্ন, তারা পড়াশোনা করে রাতের পর রাত খেটে রাজ্য সরকার এবং এসএসসিকে দেখে পরীক্ষায় বসেছিলেন, চাকরি পেয়েছিলেন, তারপর দুর্নীতি হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের চাকরি গেছে, শিক্ষার দণ্ডমুণ্ডের আরও বহু কর্তা গ্রেফতার হয়েছেন। অর্থাৎ দুর্নীতির দায় তাদের। যারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন, যারা অযোগ্য হয়ে চাকরি কিনেছেন, তাদের শাস্তি হোক, কিন্তু যোগ্যদের জীবনে অনিশ্চয়তার এই অন্ধকার নেমে আসবে কেন? আমরা 9 বছর আগে পরীক্ষা দিয়ে 2016 সালে পরীক্ষা দিয়ে আবার কেন 2025 এই কথা শুনতে হচ্ছে যে আমাদের পরীক্ষা দিতে হতে পারে? এই কথাটা শুনতে হচ্ছে কেন? এদিন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। ইনস্টিটিউশনাল করাপশন এই জন্যেই যে করাপশনটা হয়েছে মূলত সরকার এবং এসএসসির মদতে। তা না হলে হঠাৎ করে সুপারনিউমারি পোস্ট তৈরি করবে কেন? এবং সেই সুপারনিউমারি পোস্ট তৈরি করছে কি ইলিগাল অ্যাপয়েন্টিদের বাঁচাবার জন্য। তাহলে আমি যাদের দিয়ে অপরাধ করেছি তাদের বাঁচাতেই হবে। তা না হলে কোনো সরকার কখনো ইলিগাল অ্যাপয়েন্টিদের বাঁচাবার চেষ্টা করে? বরং বলে তুমি চলে যাও, তোমার জায়গায় ভালো লোক আসুক। এবং যে পদ্ধতিতে সিলেকশন হয়েছে, এই নাইসাকে সিলেক্ট করেছে, এই সবটাই একটা বেআইনি কার্যক্রমের মধ্যে পড়ে। পুরো প্যানেলটা যদি ক্যান্সেল হয়ে যায়, এই দায় কার? এই দায় সম্পূর্ণরূপে কমিশনের, এই দায় সম্পূর্ণরূপে রাজ্য সরকারের, এই দায় সম্পূর্ণরূপে মধ্যশিক্ষা পরিষদের। কমিশন এখনো সঠিক রাস্তা কোর্টকে দেখাতে পারেনি, কোর্টকে এখনো পর্যন্ত সাবমিশন করেনি যে এই পন্থায় আমরা সেগ্রিগেশন করতে পারি, এই পন্থায় আমরা সেগ্রিগেশন করে দুর্নীতিবাজদের হটিয়ে দিয়ে যারা জেনুইন প্রার্থী তাদেরকে রাখবো, আর যারা বঞ্চিত হয়েছে তাদেরকে চাকরি দেব। সিপিএম থেকে বিজেপি সমস্বরে বলছে, দুর্নীতির দায় নিতে হবে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকেই। যোগ্যরা যাতে বঞ্চিত না হয় তাও সুনিশ্চিত তাদেরই করতে হবে। তারাই দায়ী যারা চাকরি বিক্রি করেছে, চাকরি বিক্রিতে মদত দিয়েছে, যারা চাকরি পয়সা দিয়ে কিনেছে। কিন্তু যারা যোগ্য তাদের এখান থেকে আলাদা করার ব্যবস্থা করা উচিত। কারণ অযোগ্য যোগ্য একই পাল্লায় উঠবে এটা হতে পারে না। যারা যোগ্যতার জোরে চাকরি পেয়েছে 26,000-এর মধ্যে আছে, সেখান থেকে তাদের বের করা যাবে না, এটা হতে পারে না। অতএব সে বের করার রাস্তা বের করা উচিত। যারা পয়সা দিয়ে অযোগ্য লোক চাকরি কিনেছে আর যারা তাদের মেধার জোরে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, দুটো এক হতে পারে না। অর্থাৎ মুড়ি মুড়কি একদর হওয়া উচিত নয়। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা সম্পূর্ণভাবে ছাত্রছাত্রী কর্মপ্রার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে নিজেদের রাজনৈতিক হতাশার যে বহিঃপ্রকাশ সেইগুলো প্রকাশ করছেন। তারা চান না এটা সমস্যার সমাধান হোক। কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটাই তো চিরকালীন শেষ কথা হতে পারে না। কেউ যদি কোনো ভুল করে থাকে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে চাকরি হয় এবং কর্মপ্রার্থীরা বঞ্চিত না হন। এরা মামলা করে 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 তাদেরকে বাধা দিচ্ছে, আটকে রাখছে এবং এই ইস্যুটাকে রাজনীতি নিয়ে করতে চাইছেন এই বিকাশবাবুরা। ফলে আদালতে যেটা হচ্ছে, এই জটিলতাটা বিরোধীরা ইচ্ছাকৃতভাবে এটা তৈরি করে রাখছে। মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের যে বেঞ্চ, তারা বলছেন কাদের দুর্নীতি করে চাকরি হয়েছে আর কাদের চাকরি স্বচ্ছভাবে হয়েছে সেইটাই সবথেকে গুরুত্বপূর্ণ। যদি যোগ্য অযোগ্যদের আলাদা করা যায় তাহলে সেটা করা উচিত, না হলে পুরো প্যানেলটাই বাতিল করতে হবে। অর্থাৎ এই সম্ভাবনা জোরালোভাবে আজকে কোর্টে মাননীয় বিচারপতিরা বললেন। কতটা আশঙ্কা প্রথম থেকেই ছিল, যখন সিঙ্গেল বেঞ্চের একটা রায়দান এবং তারপরে আমার মনে আছে গত বছর 22 এপ্রিল যে এই দিনে আমরাও এখানে বসেছিলাম এবং এই নিয়ে কাটাছেড়া করছিলাম, এবং তখন মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি সাব্বার রশিদির যে ডিভিশন বেঞ্চের বক্তব্য যে এসএসসি 2016 সালের এসএসসি নিয়োগের সম্পূর্ণ প্যানেল বাতিল করতে হবে, আর অন্য কিছু করার নেই, কারণ যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি এবং এর জন্য যাবতীয় দায় দেওয়া হয়েছিল এসএসসির ওপরে। তারা যোগ্য অযোগ্য বিচার করতে পারেনি, আর কিছু করার ছিল না।
তারপরে এই মামলাটা যায় মহামান্য সুপ্রিম কোর্টে, এবং তোমার মনে আছে মহামান্য সুপ্রিম কোর্টে যখন একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন তখন একটা হইচই হয়েছিল, আনন্দের যেন একটা পরিবেশ জেগে উঠেছিল। কিন্তু আমরা সিঁদুরে মেঘ দেখেছিলাম এবং আমরা মনে করেছিলাম এই রায়টা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন, কারণ যখন পুরো হিয়ারিং শুরু হবে তখন যদি এসএসসির পক্ষের আইনজীবী নির্দিষ্ট করে বলতে না পারেন যে কারা যোগ্য কারা অযোগ্য, তাহলে ওই মহামান্য কলকাতা হাইকোর্টের রায়টা বহাল থাকাই অবশ্যম্ভাবী। আজকে যে মাননীয় আইনজীবীরা যে বক্তব্য রাখছিলেন তাতে মনে যেন হচ্ছিল তারা ওই রাইট টু লাইফ আর রাইট টু লাইভলিহুড এই নিয়েই তারা আর্গু করছেন। তাহলে একটা দিন তো এমন আসবে যে ব্যাংক ডাকাতি যারা করছে তারা বলতে হবে যে যেহেতু চাকরি দেওয়া যাচ্ছে না কাজেই ব্যাংক ডাকাতিটাকে মেনে নিতে হবে, কিন্তু এখানে তো তা হতে পারে না। এসএসসির পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদের পক্ষে বলা সম্ভব নয় অরিজিনাল ওএমআর শিট দেখে, এবং তোমার মনে আছে এক্স নাইসা এমপ্লয়ি পঙ্কজ বানসালের কাছ থেকে যা সিজ করা হয়েছিল সেখান থেকেও কিন্তু যথোপযুক্ত মেটেরিয়াল পাওয়া গেল না। আজকে এই এক আইনজীবী তিনি বলছিলেন যে মহামান্য কলকাতা হাইকোর্ট সেই এফএসএল এর রিপোর্ট আসা অবধি অপেক্ষা করেনি। তখন মহামান্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি পরিষ্কার বললেন যে দুটো ভাগ, একদল ম্যানিপুলেট করে চাকরি পেয়েছে, তারা র্যাঙ্ক জাম্প করেছে, তারা দুর্নীতি করেছে, সাদা খাতা জমা দিয়েছে, আমরা তাদের বাঁচতে পারছি না। আর এক দল যে তারা দুর্নীতি করেনি, এবং বিশ্বাস করো আমার কাছেও প্রচুর মানুষ এসেছেন যারা সারা জীবনে কোনোদিন ফেল করেননি, তারাও কিন্তু এই চাকরি প্রাপক ছিলেন। তাদের আজকে কি অবস্থা হবে, তারা কোথায় যাবেন? কিন্তু মনে রেখো স্বাধীনতার আগে বা পরে একসঙ্গে 26,000 মানুষের এবং তার সঙ্গে আরো 4 জন করে যোগ করলে একটা বড় সংখ্যক মানুষের জীবন জীবিকার এই অবস্থা আমরা আগে কোনো দিন দেখিনি, এবং এর জন্য দায় কিন্তু এসএসসি কে নিতে হবে এবং রাজ্য সরকারকে নিতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের রাজ্যের মন্ত্রিসভা একটা রেজলিউশন হয়েছিল যে অতিরিক্ত পদ সৃষ্টি করে বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরিটা যাতে রাখা যায়, সেটা শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব হয়ে এসএসসি হাইকোর্টে এফিডেভিট দিয়েছিলেন, হাইকোর্ট যেটাকে খারিজ করে দেয়। হ্যাঁ, কিন্তু এই যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর এত দরদ কেন? যারা যোগ্য প্রার্থী রাস্তায় বসে আছেন বছরের পর, তাদের জন্য যদি এই দরদটুকু থাকতো তাহলে আজকে সুপ্রিম কোর্টে যা ঘটছে সেটা ঘটছে না। যে কারণে রেজলিউশন করা হয়েছিল যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরিটা যাতে বেঁচে যায়, এখানেও এসএসসি বা রাজ্য সরকার যে কারা যোগ্যতার জন্য চাকরি পেয়েছে কারা টাকা দিয়ে চাকরি কিনেছে এটা বলতে চাচ্ছেন না। সেই পুরনো কথা, চাল আর কাঁকড় বেছে দিতে হবে এসএসসিকেই। সুমনদা, এসএসসি কিন্তু পরিষ্কার করে সংখ্যাটা বলেছিল 5,250 জন। 18ই ডিসেম্বর 2023, 20শে ডিসেম্বর 2023 এবং 5 জানুয়ারি 2024 তিনটে হলফনামা দিয়ে তারা এই সংখ্যাটাকে ক্ল্যারিফাই করেছিল এবং চারটে ক্যাটাগরি। এইখানেই তো মাননীয় বিচারপতি বলেছেন, এক সেকেন্ড অর্ণব বলছো, অর্ণব সংখ্যাও বলছো, কিন্তু সেটা তো প্রমাণ করতে হবে, নথি দিয়ে বলতে হবে। কেন আমি 500 কেন 5,000 বলতে পারি, 26,000ও বলতে পারি, কিন্তু নথি দিয়ে দিতে হবে। নথির ক্ষেত্রে একটা কোনো একটা জায়গায় এখনো পর্যন্ত মীমাংসাটা হয়নি। না না, মীমাংসা হয়েছিল যে নথি নষ্ট করা হয়েছে, নথি নষ্ট করা হয়েছে, কোনো মীমাংসা হয়নি। একটা কথা স্যার যেটা বললেন সেটা হচ্ছে যে সুপার নিউমেরিক যে পোস্টের কথা ক্রিয়েট করলেন, ওটা কিন্তু গত বছর মাননীয় শিক্ষামন্ত্রী পরিষ্কার করে অন ক্যামেরা বলেছিলেন যে ওই যে জিনিসটা তৈরি করা হয়েছে একজনকেও কিন্তু ওখানে চাকরিটা দেওয়া হয়নি, এবং ওটা করা হয়েছিল কোনো অযোগ্য লোককে দেওয়ার জন্য নয়, ওটা যারা রয়েছে আগেই কোর্ট খারিজ করে দিয়েছে। সে তো বটেই, সে তো বটেই, চাকরি হবে কেন বিষয় দেখা যায়। যে প্যানেল এখনো দেখুন আজকে দিনে দাঁড়িয়ে যারা যোগ্য চাকরি প্রার্থী সুমন তারা অযোগ্যদের বলছেন তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। খুব খারাপ লাগছে, আপনি বলছেন ডাল আর চাল আর কাকড়, না আমি বলছি চাল আর ডাল। ডাল এই কারণে বলছি, ডালটা অনেক মহার্ঘ অনেক দামি জিনিস। এই ডাল যারা অর্থাৎ যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদের পয়সা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে কি করে সরিয়ে দেওয়া হয়? তাদেরকে রাখার জন্য চাকরি রাখাতে বহাল রাখার জন্য শিক্ষামন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী কি উদ্বেগ, তাদের কি উদ্বেলতা আমরা দেখেছি। তিনি বলছেন যে সুপার নিউমেরারি করে তাদের রাখা হবে,
কিসের জন্য? তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, খোঁজ নিয়ে দেখবেন কিছু লোক হয় ঘুষ দিয়ে পেয়েছেন আর অধিকাংশ লোক তৃণমূলের বাড়ির লোক, তৃণমূলের নিজেদের লোকাল নেতা, তাদের স্ত্রী বা তাদের বাড়ির লোক। আমি বলছি যে ভোটে জেতা সরকার চাকরি বিক্রি করে, চাকরি চুরি করে শুধু আমাদের রাজ্যে স্কুল বা পড়াশোনাকেই বিপদে ফেলেনি, এই অসংখ্য যোগ্য ছেলেমেয়ে যারা চাকরি করতে পারতো বহাল তবিয়াতে তাদেরও বিপদে ফেলেছে। আমি বলছি ওই ওএমআরসির ম্যানিপুলেট নিয়ে আলোচনা হচ্ছে, 17 রকম দুর্নীতি করেছে এসএসসি আর রাজ্য সরকার, বিএড জাল, কাস্ট সার্টিফিকেট জাল, র্যাঙ্ক জ্যাম, আমি সব ডিটেল করতে যাব না। কি করে সংখ্যা বলবে? হাইকোর্ট সুযোগ দিয়েছিল যে অযোগ্য আর যোগ্যদের পার্থক্য করুন প্রথমেই, সুপ্রিম কোর্টে চলে গেল যে ওটাকে আটকাবার জন্য। হাইকোর্ট অনেককে নোটিশ পাঠিয়েছিল, এটা বিচারাধীন বিষয়, কারোর কোনো বক্তব্য থাকলে সেই বক্তব্য দেওয়ার সুযোগ, আপনারা সেই বক্তব্য দেওয়ার হাইকোর্টে এসে এই বক্তব্য দিন। রাজ্য সরকার সেটাকে পর্যন্ত আটকে দিয়েছে। সুদ সমেত অযোগ্যদের টাকা ফেরত দেওয়ার কথা বলেছিল হাইকোর্ট, সেটাকেও রাজ্য সরকার আটকে দিয়েছে। এমনকি এই অযোগ্যদের রেখে আরো সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে সেখানেও চাকরি বিক্রির চেষ্টা করেছিল এই রাজ্য সরকার। নিয়োগ বাতিল মামলায় সুপ্রিম কোর্টের শুনানির দিনই নিয়োগ দুর্নীতির প্রতিবাদে নিয়োগে স্বচ্ছতা আনার দাবি, রাজ্যের শিক্ষা ব্যবস্থার সর্বত্র দুর্নীতির অভিযোগে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এর শিক্ষা ভবন বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল সল্টলেক। লোহার গার্ডরেল দিয়ে তৈরি করা ব্যারিকেডে আছড়ে পড়ল এসএফআই এর বিক্ষোভ। তুমুল বিক্ষোভে ভাঙল ব্যারিকেডের অংশ। চলল পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি। পাল্টা ধরপাকড় শুরু করল পুলিশ। রণক্ষেত্র হয়ে উঠল এলাকা। পুলিশের সঙ্গে তাদের তুমুল ধস্তাধস্তি চলছে। হায়ার সেকেন্ডারি স্কুলগুলো বন্ধ হচ্ছে, কলেজগুলো ছাত্র সংসদ নির্বাচন নেই, কলেজের মধ্যে থেকে আমার অধিকারকে নষ্ট করছে, শিক্ষার কোনো জায়গা নেই, তারপর চাকরিতে দুর্নীতি, সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা যেতে চাইছি। মমতা ব্যানার্জির দালাল এদের চারটে জুটো টাকা সাদা করে ফেলেছে, এটা আমাদের যেতে দিতে চাইছে না। সোমবার দুপুর 2টোর পর থেকেই বিকাশ ভবনের মূল গেটের সামনে জড়ো হয়েছিলেন সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এর কর্মী সমর্থকরা। আড়াইটের কিছু পরে হঠাৎ 3 দিক থেকে এসএফআই এর একাধিক মিছিল বিকাশ ভবনের দিকে আসতে থাকে। সেখানে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। বিকাশ ভবনের গেটে গার্ডরেল দিয়ে ত্রিস্তরীয় ব্যারিকেড তৈরি করে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। এসএফআই কর্মী সমর্থকরা সেখানে পৌঁছেই গার্ডরেল ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করতে শুরু করেন। পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পাল্টা ধরপাকড় শুরু করে পুলিশ। বিকাশ ভবনের বাইরে এই মুহূর্তে পুলিশের সঙ্গে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশ কিন্তু এখানে যারা এসএফআই কর্মীরা রয়েছেন তাদেরকে রীতিমতো ধরে প্রিজেন্ট ভ্যানে তুলে কিন্তু নিয়ে যাচ্ছে। অন্যায়ভাবে আমাদেরকে গ্রেফতার করা হচ্ছে। আমাদের ছাত্রছাত্রীরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল, ওখানে বসেছিল, সেই মুহূর্ত থেকে সেখান থেকে তুলে আনা হয়েছে। আমরা ন্যায়ের বিচারে এসেছিলাম। এরই মধ্যে পুলিশ দিয়ে তাদের জোর করে গাড়িতে তোলা হচ্ছে বলে অভিযোগ তোলেন মহিলা এসএফআই সমর্থকরা। এদের মধ্যে প্রত্যেকটা পুলিশের মধ্যে একটা করে পটেনশিয়াল রেপিস্ট লুকিয়ে আছে। আমাদের উপর লাঠিচার্জ করেছে, আমাদের কমরেডদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা আটকেছি বলে আমাদের চুলের মুঠি ধরে ওখান থেকে নামিয়েছে। পুলিশ আইন ভাঙছে, মেয়েদের গায়ে হাত তুলেছে পুলিশ, মেয়েদেরকে মারছে, মেয়েদের চুলের মুঠি ধরে টেনেছে পুলিশ। এরই মধ্যে এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দের নেতৃত্বে একদল কর্মী সমর্থক বিকাশ ভবনের ভিতরে ঢুকে যায়। বাইরের পাশাপাশি ভিতরেও শুরু হয়ে যায় স্লোগান। বিকাশ ভবনের ভিতরের গেটে সেঁটে দেওয়া হয় পোস্টার। অন্যদিকে রাস্তায় অসুস্থ হয়ে পড়েন এসএফআই এর কর্মী। একজন এসএফআই কর্মী রীতিমতো অসুস্থ হয়ে পড়েছে। তৃণমূল সরকারের শিক্ষা দপ্তরের বিরুদ্ধে ডেপুটেশন দিতে এসেছিল, আমাদের কমরেডদের মেরেছে, বুকে ওর লাঠি লেগেছে, এখন শাস্তি দেওয়াচ্ছে না ছেলেটা। প্রায় 1 ঘন্টা ধরে তুলকালাম পরিস্থিতি চলে। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন, তাকে কিন্তু পুলিশ চেংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে। যেগুলো এমনি ড্রেসের পুলিশ, এগুলো আসলে তৃণমূল। বাইরে এই পড়ে আছে,
আর ভেতরে সব তৃণমূলের সান্ডো গেঞ্জি পরেছে। শেষে এসএফআই এর একাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিয়ে গেছে সিপিএম। তাদের এসএফআই এসে আবার বড় বড় কথা বলবে? যারা প্রাথমিকে ইংরেজি তুলে দিয়েছিল, যারা কম্পিউটার ঢুকতে দেয়নি, যে সিপিএম, যেখানে সিপিএমের একটা শব্দ এক নেতার নামে চালু হয়ে গেছিল, সমস্ত পদ ইত্যাদি, হোল টাইমারদের বাড়ির লোকের চাকরি মানে শিক্ষক শিক্ষিকা চিরকুটে চাকরি, তাদের অধিকাংশের হদিশ পাওয়া যাবে না। এরকম নেতা নেত্রীও আছেন যারা পড়েছেন হয়তো অন্য স্ট্রিমে, আর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টে চাকরি করছেন অন্য স্ট্রিমে। এগুলো সব সিপিএম বলেই সব হয়ে গেছে। অন্যদিকে কর্মী সমর্থকদের আটক করার প্রতিবাদে করুণাময়ীর কাছে পথ অবরোধ করে এসএফআই। পরে সেখান থেকেও পুলিশ তাদের সরিয়ে দেয়। এসএফআই এর অভিযোগ, তাদের বহু কর্মী সমর্থক আহত হয়েছে। অন্যদিকে আহত হন পুলিশ অফিসার কর্মীও। তাদের মধ্যে রয়েছেন বিধাননগরের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার মনীষ যোশী। প্রথম থেকেই যদি এসএসসি তার নিজের যথার্থ ভূমিকা পালন করত, যদি সরকারের, বারবার বলছি, যদি একটা কন্ট্রোল থাকতো, কারণ এটা তো পশ্চিমবঙ্গের বাইরে নয় এসএসসিটা, সরকারের যদি একটা গুড গভর্নেন্স থাকতো, তাহলে কিন্তু আজকে এই যে একটা পরিকল্পিত দুর্নীতি, সেটা কিন্তু সংগঠিত হতেই পারতো না। এবার এখন যেটা প্রথম বলার, যে আমাদের সম্মানের ক্ষেত্রে যেটা বললেন, এটা কিন্তু মানে আমরা কেউ ভুলে যেতে পারি না। আমরা যারা শিক্ষক, তারা কিন্তু প্রত্যেকেই আমরা মা সরস্বতীর প্রতিনিধি। আজকে ক্রমাগত এই শিক্ষক এবং শিক্ষার প্রতি যে অসম্মান চলছে, তার অবসান অবিলম্বে প্রয়োজন। সেক্ষেত্রে এসএসসির এখনো যথার্থ ভূমিকা পালন করা বাকি, কারণ তারাই প্রকৃত অর্থে বলে দেবে কারা যোগ্য কারা অযোগ্য। ইনফ্যাক্ট তারা এর আগে ভূমিকা পালন করলে এই দিনটাও আসতো না। এবং আমরা যে রাত্রিগুলো ঘুমাতে পারিনি, যে চোখের জল ফেলেছি, বা ধরুন আমাদের কথা যদি ছেড়েই দিই, যারা রাস্তায় বসে আছে দীর্ঘদিন ধরে, প্রায় 1150 দিন, হ্যাঁ, তারা কিন্তু যোগ্য দাবিদার, অথচ তারা রাস্তায় বসে আছে। তারা কি এটা ডিজার্ভ করে? আজকে যদি এসএসসি যথার্থ ভূমিকা পালন করতো, তাদের চাকরি কবে পেয়ে যাওয়ার কথা। অনেকের তাদের কোর্টে আসার মতো সামর্থ্য নেই, ফিনান্সিয়ালি চ্যালেঞ্জড, তারা পারেনি, সে জায়গা থেকে কিন্তু তারা রাস্তায় বসে আছে। তো সেখানে এসএসসির আজও সময় আছে যথার্থ ভূমিকা পালন করার। তারা যদি বলে দেয়, তারা যদি অযোগ্য কারা এবং যোগ্য কারা, অযোগ্যদের সিস্টেম থেকে বার করার ক্ষেত্রে যাতে কড়া পদক্ষেপ যদি গ্রহণ করে, তাহলে কিন্তু যারা রাস্তায় বসে আছে তারা তাদের যোগ্য সম্মানটা ফিরে পায়। মাননীয় প্রধান বিচারপতি নিজেই প্রশ্ন তোলেন যে 2016 নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হলো 2022-এ, এটা কেন হচ্ছে, এটা কেন তৈরি হলো? স্বয়ং প্রধান বিচারপতি এই প্রশ্ন তুলেছেন। প্রক্রিয়া সমাপ্তি হয়ে গেল 2019 সালে। একদম। তাহলে নিয়োগ কি এমন পরিস্থিতি হলো যেখানে আমাকে অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে হতো? আমার যদি শিক্ষকের অভাব থাকতো, আমি নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করতাম, তাহলে তো আরও অন্য অনেক যারা যোগ্য তারা বসতে পারতো। কি এমন অবস্থা হলো যে আমাকে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে সেই ওয়েটিং লিস্ট থেকেই নিতে হবে? এক, আর এখানে যেটা বলেছে এটা সম্পূর্ণ সত্য না, কারণ ঠিক এই অতিরিক্ত শূন্যপদ তৈরি হলো, তারপরে স্কুল সার্ভিস কমিশন কোর্টের কাছে আবেদন জানালো যে যারা বেআইনিভাবে নিয়োগ পেয়েছে এই অতিরিক্ত শূন্যপদে, তাদেরকে আমরা নিয়োগ করে তাদের চাকরিটা আমরা বজায় রাখতে চাইছি। এর থেকে বোঝা যাচ্ছে যে অতিরিক্ত শূন্যপদটা ক্রিয়েটই করা হলো যারা বেআইনি, তাদের যাতে চাকরি বেঁচে যায় তাদের জন্য। সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য তির্যক মন্তব্য পর্যন্ত হয়েছে, কিন্তু রাজ্য সরকার আজকে প্রমাণ করে দিয়েছে হ্যাঁ এটা ঠিক ছিল। শুধুমাত্র অযোগ্যদের বাঁচানোর জন্য নয়, আজকে 26,000 মানুষের চোখের জল, তাদের আশ্রয়হীন, তাদের নিঃসঙ্গতা, আজকে দাঁড়িয়ে সেই ন্যায়ালয় কিন্তু একটাই যে বলল যে ন্যায়ালয় অবধি তো যেতেও হতো না যদি আলাদা লিস্ট হাইকোর্টে এসএসসি দিত। তুমি তো দেখেছো যে হাইকোর্টের হ্যাঁ নিশ্চয়ই এসএসসির তরফে চেয়ারম্যান প্রথম দিন বললেন যে আমি জোর দিয়ে বলতেই পারবো না, আমি সার্টিফাই করতে পারবো না যে এই 19,000 হচ্ছে যোগ্য। পরের দিন তার বিবৃতি সম্পূর্ণ পাল্টে গেল, 180 ডিগ্রি ঘুরে তিনি বললেন হ্যাঁ যোগ্য এবং অযোগ্যদের লিস্ট করা সম্ভব। হ্যাঁ, একটা হচ্ছে এই সিবিআই যখন ইনভেস্টিগেশন করছে যোগ্যদের বাদ দিয়ে, এই লিস্টটা বাদ দিয়ে খালি ইনভেস্টিগেশন করলো, কোথাও দাঁড়িয়ে তাদের রিপোর্টে একবার বলেছে এসএসসি তাদের কোঅপারেট করছে না বা রাজ্য সরকার কোঅপারেট করেনি, কোন রিপোর্টে আছে সিবিআই? না, আমি বলছি আকাশ পাতাল ফারাক। আজকেও সুপ্রিম কোর্টে, যেহেতু আমি বাড়তি সময় দেবো, সিবিআই অযোগ্য কত এই সংখ্যাটা তুমি যদি আজকে দেখো, আজকে সিবিআই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছে 8,324 জন, আর এসএসসি বলছে অযোগ্য 5,250 জন। এবার কি বলবে তুমি?
কোনটা ফ্যাক্ট? আচ্ছা, আজকে গোটা সওয়ালটা হলো সিবিআই রিপোর্টের ওপর, যেটা বলছে ৮৩২৪ জন। সিবিআই যখন আজকে ৮৩২৪ জন বলছে, তখন আর এসএসসির আইনজীবী তাতে অপোজ করছেন না। তাহলে আমার বিনীত প্রশ্ন, কোনটা আসল ফিগার? তাহলে সিবিআই এটা আগে করলো না কেন? আমি তো ওটা প্রশ্ন করতে পারি। আমি তো বলছি এসএসসি আগে তালিকাটা দিল না কেন? একই ব্র্যাকেটের মধ্যে যখন সবাইকে ফেলে দেওয়া হয়েছে, এর দায়িত্ব মুখ্যমন্ত্রীকেই নিতে হবে। আর এই যে একটা কথা হচ্ছিল, একটু আগে শুনছিলাম যে ওটা কেন আগে হয়নি, সেটা কেন হয়নি। আজকে মুখ্যমন্ত্রী যখন বলেন যে ২৯৪টা সিটে আমি প্রার্থী, আর তৃণমূল কংগ্রেস যখন বলেন সবই তার অনুপ্রেরণাতে হয়, তারও মানবিকতার খাতিরে আমি শুনছি মানবিক দিক। নিঃসন্দেহে ঠিক কথা বলেছেন শিক্ষামন্ত্রী। মুখ্যমন্ত্রীর তো একটা মানবিক দিক আছেই, তার কারণ মুখ্যমন্ত্রী তো জানেন কোটি কোটি টাকা তারা ইনকাম করেছেন, লক্ষ লক্ষ টাকা বিক্রি করে যারা চাকরি নিয়েছেন, সেটা ৫,০০০ হোক, ৬,০০০ হোক, ৭,০০০ হোক, যাই হোক, তার দলের নেতা মন্ত্রীরা ঘটি বাটি বিক্রি করে, জমি বিক্রি করে যাদের কাছে টাকা নিয়েছেন, তাদের প্রতি তো মানবিক হতেই হবে। আর তাদের প্রতি যদি মানবিক না হন, তাহলে তো তারা ওই কালীঘাটের সামনে, শান্তিনিকেতনের সামনে ধর্ণা দেবেন। আর সেই ধর্ণা পশ্চিমবঙ্গের পুলিশ আটকাতে পারবে না। তার কারণ তারা অন্যায় কাজ করে থাকলেও তারা যে দোকান থেকে এই চাকরিগুলো কিনেছেন, সেই দোকানের সামনে যদি শান্তিপূর্ণ ধর্ণা দেন, আমরা সাধারণ মানুষ তাদের সাথে ধর্ণায় বসবো। যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবার তদন্তের আওতায় নিয়েছে এবং বিচারের মধ্যে এনে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া। রাজ্য সরকার চাইছে সঞ্জয় রায়ের ফাঁসি হোক, কেন্দ্রীয় এজেন্সি সিবিআই চাইছে সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়া হোক, আর নিহত চিকিৎসকের পরিবার বলছে সঞ্জয়ের এখনই ফাঁসি না দিয়ে তাকে সূত্র ধরে তদন্ত আরও এগিয়ে নিয়ে গিয়ে এই ধর্ষণ খুনের নেপথ্যে আরও যারা রয়েছে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক। প্রথম থেকেই তাদের একটাই প্রশ্ন, মূল মাথাদের বাঁচাতেই কি সঞ্জয় রায়ের মুখ দ্রুত চিরতরে বন্ধ করে দেওয়ার এই প্রচেষ্টা? এটাই আমাদের মেইন জিনিস, যে বাকি সবাই সামনে আসুক এবং শাস্তি হোক। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার ও সিবিআই এর দায়ের করা মামলার শুনানি সোমবার শেষ হয়ে গেল। রাজ্য সরকার না সিবিআই কার মামলা গৃহীত হবে তা নিয়ে রায় ঘোষণা আপাতত স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। আরজিকর কাণ্ডে ধৃত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের শাস্তি দিয়েছে শিয়ালদা আদালত। তড়িঘড়ি সেই রায়কে চ্যালেঞ্জ করে ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করে রাজ্য সরকার। শুক্রবার একই দাবিতে মামলা দায়ের করে সিবিআই। আরজিকর কেসে আমরা ফাঁসি চাই, জাজমেন্ট আমার পছন্দ হয়নি। সঞ্জয় রায়কে দ্রুত ফাঁসিতে ঝোলাতে রাজ্য সরকার এত তৎপর কেন? প্রথম থেকে এই প্রশ্ন তুলেছে নিহত চিকিৎসকের পরিবার। কোনো প্রমাণিত উনি রাখেননি, যাতে শেষ প্রমাণটুকুও লোপাট করা যায়, তার জন্য মরিয়া হয়ে উঠেছেন উনি। এদিকে সিবিআই নিজে ফাঁসির জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করলেও রাজ্য সরকারের ফাঁসি চাওয়ার এখতিয়ার নেই বলে দাবি করে তারা। এই প্রেক্ষিতে সোমবার জোড়া আবেদনের শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদি ডিভিশন বেঞ্চে। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল ১৯৭৬, ২০০৩ এবং ২০১০ সালের সুপ্রিম কোর্টের ৩টি নির্দেশনামা দেখিয়ে দাবি করেন রাজ্য সরকারও শাস্তি বাড়ানোর পক্ষে সওয়াল করতে পারে। বিচারপতি দেবাংশু বসাক বলেন, দুটি মামলার বিষয়বস্তু ও আবেদন একই, সেক্ষেত্রে জোড়া মামলা কি গ্রহণ করা সম্ভব? রাজ্য সরকারের পক্ষে সওয়াল করা হয় এরপর প্যারোল হোক বা শাস্তির মেয়াদ কমানোর বিষয় বিবেচনা করা হোক, সেটা তো রাজ্যকেই করতে হবে, ফলে এই মামলা করার অধিকার রাজ্যের আছে। তখন সিবিআই এর আইনজীবী দাবি করেন কেস ডায়েরি থেকে শুরু করে মামলার সমস্ত নথি তাদের কাছেই রয়েছে। রাজ্য প্রাথমিকভাবে যে তদন্ত করেছিল তার নথিও সিবিআই এর কাছে আছে। রাজ্যের কাছে কোনো রেকর্ড নেই, সিবিআই একমাত্র এই মামলা করতে পারে। গত 18 জানুয়ারি দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে। 20 জানুয়ারি শিয়ালদা আদালত সাজা ঘোষণা করে। এদিন সিবিআই এর আইনজীবী দাবি করেন রাজ্য বিচার প্রক্রিয়ায় ছিল না, তারা আবেদনও করেনি, হঠাৎ করে এখন তারা কেন উৎসাহী হয়ে পড়েছে তা অজানা। এক্ষেত্রে রাজ্য এই মামলা করতে পারে না। বিচারপতি বসাক প্রশ্ন করেন, দুটি বিধিবদ্ধ সংস্থা যদি একই উদ্দেশ্যে মামলা করে তাহলে আইনের খুঁটিনাটি নিয়ে এত সওয়াল জবাব কেন? পাশাপাশি সিবিআইকে বিচারপতি বসাকের প্রশ্ন, আপনাদের এই মামলা কে দাখিল করেছেন? সিবিআই উত্তর দেয়, কেন্দ্র দ্বারা নিযুক্ত বিশেষ সরকারি কৌঁসুলি। রাজ্য সরকারের পক্ষে সওয়াল করা হয়, যদি কেন্দ্রীয় এজেন্সি মনে করে যে এই মামলার ক্ষেত্রে বিশেষ সরকারি কৌঁসুলি নিয়োগ করবে তাহলে সেটা হাইকোর্টের সঙ্গে আলোচনা করে নিযুক্ত করতে হবে। এক্ষেত্রে সেটা কি করা হয়েছে? বিচারপতি বসাক রাজ্য সরকারের কাছে জানতে চান, আপনি কি চাইছেন যে এই যুক্তিতে সিবিআই এর মামলা যেন গ্রহণ না করা হয়? আমাদের মতে এই ধরনের আলোচনার প্রয়োজন নেই। সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে, এই ধরনের ক্ষেত্রে পৃথক মামলা হলে ইনভেস্টিগেটিং এজেন্সিকে প্রাধান্য দেওয়া হোক, অন্যদের বক্তব্য শোনার প্রয়োজন পড়ে না। রাজ্য সরকার ও সিবিআই যখন একই দাবিতে মামলা করেছে, সেখানে উল্টো দাবি করেন নিহত চিকিৎসকের পরিবার। পরিবারের আইনজীবী বলেন, আমরা ফাঁসি চাইছি না, কারণ ঘটনায় সঞ্জয় একা জড়িত নন।
আরও যারা ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, তাই আরও বিস্তারিত তদন্ত চাই। সিবিআই তো কাজই করছে না, সে তার প্রমাণ শিয়ালদা আদালত রেখেছেন, তার রায়ের কপিতে উল্লেখ করেছেন। রাজ্য সরকার, রাজ্য পুলিশ আমাদের ডুবিয়েছে, এখন সিবিআইও ডুবাচ্ছে। এবার আমরা কার কাছে যাব সেটা আমি হাইকোর্টের মহামান্য বিচারকের কাছে প্রশ্ন রেখেছি এবং তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। আমরা চাইবো যারা আমার মেয়ের খুনের সঙ্গে জড়িত এবং সিবিআই বা পুলিশ প্রথমে বলেছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, যারা তথ্য প্রমাণে লোপাট জড়িত সবাই সামনে আসুক, সবাই তদন্ত অনুযায়ী দোষী সাব্যস্ত হোক এবং সুবিচার পাই। রাজ্য সরকার চাইছে সঞ্জয় রায়ের ফাঁসি হোক, সিবিআই চাইছে সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝোলানো হোক, কিন্তু নিহত চিকিৎসকের পরিবার বলছে এখনই নয়, এই ঘটনায় জড়িত সবাইকে আগে খুঁজে বের করা হোক। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, নিহত চিকিৎসকের পরিবার মনে করছে সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে গেলে এই মামলা রহস্যই থেকে যাবে, আর কারা এর সঙ্গে জড়িত, কি তাদের ভূমিকা, তা কোনোদিন সামনে আসবে না। অতি সক্রিয়তা কেন সেটা জানি না, কি খেলা গেম এনার পেছনে আছে। উনি একজন বড় রাজনীতিবিদ, কে আমাদের মুখ্যমন্ত্রী, তোরা রাজনীতি নিশ্চয়ই ওনার সেই জন্যই নির্দেশ দিয়েছেন এরকম। রাজ্য সরকার অতি সক্রিয়তা দেখিয়েছে, এটাই আমাদের বক্তব্য, এছাড়া কিছুই নেই। আর যখন আমার মেয়ে মারা গেছিল তদন্তের ব্যাপারে কোনো সক্রিয়তা দেখায়নি, এখন এত সক্রিয়তা কেন দেখাচ্ছে, দ্বিচারিতা কেন করছে, এটা আমার ভালো লাগছে না। তাই নিহত চিকিৎসকের পরিবার চাইছে আপাতত শিয়ালদা আদালতের রায় বহাল রেখেই তদন্তকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হোক। আমরা চাইছি যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত সবাই সামনে আসুন। আপনারা কি চাইছেন যে বাকি দোষীরা সামনে আসুক? একদম বাকি দোষীরা এখনো হসপিটালেই রয়েছে। কেন নিহত চিকিৎসকের পরিবার সঞ্জয় রায়ের ফাঁসি চাইছে না, এই প্রশ্ন তুলে নিহত চিকিৎসকের পরিবারকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল। বাবা মা কি ভেবেছেন, তারা প্রোটেক্ট করছেন সঞ্জয় রায়কে। দুদিন বাদে শুনবো জেলে শীতকাল বলে সঞ্জয় রায়কে তারা কম্বল আর সোয়েটার দিতে গেছেন। তার দুদিন বাদে শুনবো জেলে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য ওনারা সঞ্জয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছেন। আজকে উনি চাইলেন না, তার মানে উনি কি চাইছেন যে এরকম তাহলে ডেথ সেন্টেন্স হবে না? অন্য মহিলাদের ক্ষেত্রে যদি রেপ করে খুন করে তাহলে তাদের সেই দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এটাই উনি চাইছেন। আসলে ওনাদের এখন রাজনীতির মধ্যে ঢুকে গেছে, এটা নিয়ে ওনারা খুব ভালো রাজনীতি করতে শিখেছে। আই এম সরি টু সে। কিন্তু শাসক দলের আক্রমণের মুখে একটুও বিচলিত নয় নিহত চিকিৎসকের মা বাবা। তাদের পাখির চোখ মেয়ের নির্মম পরিণতির জন্য যারা যারা দায়ী তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনা, সবাইকে তদন্তের আওতায় এনে বিচার ব্যবস্থার আওতায় এনে চরম শাস্তি দেওয়া। আন্দোলনকারী চিকিৎসক থেকে জুনিয়র চিকিৎসক প্রত্যেকে এই ইস্যুতে নিহত চিকিৎসকের পরিবারের পাশে। তাঁদেরও আশঙ্কা বাকি দোষীদের আড়াল করতেই সঞ্জয় রায়ের মুখ দ্রুত বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। সঞ্জয়ের সাথে আর কারা অভিযুক্ত? ডিএনএ সিএসএফ যে ডিএনএ মাল্টিপল ডিএনএর প্রশ্ন আসছে সেটা কারা? 176 পাতার জাজমেন্টে যে ছত্রে কলকাতা পুলিশ, টালা থানা, হসপিটাল কর্তৃপক্ষের যে উদাসীনতা, যে অপদার্থতার কথা বর্ণিত হয়েছে, তার শাস্তি কেন হবে না? এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশন হাসাব যে হয়েছে তার জন্য সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেওয়া হবে, কবে ক্রিমিনাল প্রসিডিং শুরু হবে, এই প্রশ্নটা, এই যাবতীয় যে প্রশ্নগুচ্ছ, এইটাকে নিয়ে আলোচনা হোক, এইটাকে নিয়ে তদন্তের গতি এর পরবর্তীকালে আগানো হোক, আমরা এইটা চাই। সারা পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে অভয়ার মৃত্যুর কারণ একমাত্র সঞ্জয় রায় নয়, সঞ্জয় রায় ছাড়া কে বা কারা যুক্ত হয়ে আছে এই খুনের সঙ্গে, ভয়াবহ হত্যাকাণ্ডের সঙ্গে, এইটা জানা কিন্তু অভয়ার মা বাবার কাছে যেমন জরুরি, আমাদের কাছে জরুরি, সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে জরুরি। মোটিভটা না জানলে আগামী দিনে আরও একাধিক অভয়া হওয়ার সম্ভাবনা থাকবে। বুধবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে। আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে মেয়েহারা মা বাবা। আমরা হাইকোর্টে 55টা কোশ্চেন রেখেছি এবং হাইকোর্ট যেহেতু সিঙ্গেল বেঞ্চে আমরা মামলাটা রেখেছি, সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন আনতে হবে। সুপ্রিম কোর্ট যদি সুমোটোটা হাইকোর্টে ফেরত রিটার্ন করে দেয় তাহলে হাইকোর্টে এই মামলা শুনবেন বলেছেন তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সবার উপরে আস্থা আছে, যেখানে আমরা মেয়ের বিচার পাবো সেখানে আমাদের আস্থা আরো বেশি বাড়বে। আরজিকর মামলায় দ্রুত দেহদাহ করে দেওয়ার ফলে দ্বিতীয়বার ময়না তদন্ত করা যায়নি, তথ্য প্রমাণ লোপাটেরও অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে সঞ্জয় রায়ের দ্রুত ফাঁসি হয়ে গেলে কি তদন্ত ব্যাহত হবে, কি মনে করছেন আইনজীবীরা?
যদি আজকে এই সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে যায় তাহলে তো বৃহত্তর ষড়যন্ত্র কারাগারের ইনভলভমেন্টটা বেরিয়ে আসবে না, সেটা একটা কারণ। আর তার থেকে বড় কথা, তাদের যে দৃঢ় বিশ্বাস বা পশ্চিমবঙ্গের বহুত মানুষ বলুন সবাই এটা বিশ্বাস করে যে এটা একা পক্ষে সঞ্জয় রায়ের পক্ষে সম্ভব না, যে ক্রাইমের আমরা যে মাপকাঠিটা দেখেছি। তাহলে সেক্ষেত্রে যদি সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে যায় তাহলে বাকি যা ইনভলভমেন্টের কোশ্চেনটা আসছে সেটা কোনোভাবে আটকে যাবে। আমার মনে হয় এই বিষয়গুলো মাথায় রেখে তারা বলছে যে সঞ্জয় রায়ের ফাঁসি তারা চায় না, তারা বৃহত্তর ষড়যন্ত্রে কারাগারে ইনভলভ, সেটা তারা সামনে আসুক। হয়তো ওনারা ভাবছেন যে এখানে যেভাবে বিচারটা হয়েছিল সেই বিচারটাতে ওনারা সন্তুষ্ট নন, বা এটা ভাবতে পারেন যে এই সঞ্জয় রায় একা লোক নন, তার সঙ্গে আরও অনেকে যুক্ত আছে। আজকে সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে গেলে সেই সমস্ত লোকেরা হয়তো স্কট ফ্রি হয়ে যাবেন। ফাঁসি হলে সকলের একসঙ্গে শাস্তি হোক, সাজা হোক, সেটাই ওনারা হয়তো চেয়েছে। রাজ্য সরকার ও সিবিআই সঞ্জয় রায়ের ফাঁসি চাইছে। নিহত চিকিৎসকের পরিবার বলছে সঞ্জয় রায়কে বাঁচিয়ে রেখে তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে গিয়ে বাকিদেরও ধরা হোক। এই পরিস্থিতিতে তৃণমূল নিহত চিকিৎসকের পরিবারকে নিশানা করলেও সিপিএম কংগ্রেস পরিবারের পাশেই দাঁড়াচ্ছে। মুখ্যমন্ত্রী ঠিক করে দিয়েছেন কে মূল আসামি। মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়া আসামি রাজ্য পুলিশ স্ট্যাম্প মেরেছে, সিবিআই স্ট্যাম্প মেরেছে। মুখ্যমন্ত্রী অত্যন্ত আগ্রহী ছিলেন যাতে তিলোত্তমার শরীরটা কত দ্রুত পুড়ে যায়, যাতে সেকেন্ড পোস্টমর্টেমের কোনো স্কোপ না থাকে। বাড়ির লোক বলা সত্ত্বেও সেকেন্ড পোস্টমর্টেম করা হয়নি। কেন? বাই চান্স যদি কিছু ধরা পড়ে যায় তাহলে মুখ্যমন্ত্রী অথবা তার বাহিনী যারা অপরাধী তাদের নাম যাতে বাই চান্স না এসে যায়, সেই কারণে মুখ বন্ধ করতে চায় যত দ্রুত সম্ভব। সেই কারণে তারা তদন্ত কমপ্লিট হবার আগেই তদন্তের পরিণতি জানিয়ে দিতে আগ্রহী। পরিবার সহ, নির্যাতিতার পরিবার সহ সারা বাংলার আবাল বৃদ্ধ বনিতা বুঝতে পারছে যে এর পেছনে অনেক বড় মাথা, অনেক বড় হাত, অনেক বড় চক্রান্ত, অনেক অপরাধী। তাই সঞ্জয় রায়কে সরিয়ে দাও, তাড়াতাড়ি সরিয়ে দাও। সঞ্জয় রায় এলিমিনেট হয়ে গেলেই বিষয়টা ধামাচাপা পড়ে যাবে। সঞ্জয় রায় না থাকলে আর কি তদন্ত এগোবে না। তাই তড়িঘড়ি এই প্লটটা কি তাহলে কোথাও এক্সিকিউট করতে চাইছেন? এত তো কেস হয়েছে, কই রাজ্য সরকারকে তো এত অ্যাক্টিভ দেখা যায়নি। সঞ্জয় রায় মরে গেলেই সব মামলার শেষ, এটা ওর পরিবার বুঝতে পেরেই এখন বুঝতে পেরেছে যে সঞ্জয় রায়ের জীবিত থাকা দরকার, তাহলে এই কেস জীবিত থাকবে। কেসের অন্যান্য আসামিরা লুকিয়ে থাকলেও ভবিষ্যতে তাদের সামনে আসার সম্ভাবনা আছে, কিন্তু সঞ্জয় রায় মরে গেলে সে সম্ভাবনা সম্পূর্ণ শেষ হয়ে যাবে।